আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বিপুল ভোটে এগিয়ে আওয়ামী লীগ। নির্বাচিত হলে সুন্দর ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি আতিকুল ইসলামের। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বললেন শাফিন আহমেদ। একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ, দাবি বিএনপির। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও শান্তিপূর্ণ ভোট হয়েছে বলছে আওয়ামী লীগ। এবার বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। 1295টি কেন্দ্রের মধ্যে এই পর্যন্ত 645টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম পেয়েছেন 3,87,279 ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ পেয়েছেন 15,275 ভোট। দর্শক, এই মুহূর্তে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ফলাফল ঘোষণাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। সায়েম, এ পর্যন্ত কতটি কেন্দ্রের ফলাফল কমিশনের হাতে এসে পৌঁছেছে? তনুজা, সংবাদে মূলত যেটি আপনি জানিয়েছেন সেটি মূলত আমাদের এখনো পর্যন্ত সর্বশেষ ফলাফল, অর্থাৎ 1295টি কেন্দ্রের মধ্যে প্রায় অর্ধেক কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। সেখানে আপনি দেখতে পেয়েছেন যে আতিকুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থী, তিনি বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন, যেখানে তিনি পেয়েছেন 3,87,279 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 15,275 ভোট। এবং বাকি তিনজন প্রার্থী তাদের ভোটের সংখ্যাও কিন্তু 4,000-এর ঘরের নিচেই রয়েছে। এবং ভোটের হার আমরা সন্ধ্যার পর থেকে, যখন থেকে রিটার্নিং অফিসার ঘোষণা করছেন ফলাফল, তখন থেকে কিন্তু ভোটের হার কিন্তু ধীরে ধীরে কমে আসছে। এখন পর্যন্ত এই ঘোষিত ফলাফল অনুযায়ী ভোটের হার 28.28%। এছাড়া এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে 19টি ওয়ার্ডে নির্বাচন হয়েছে, তার মধ্যে একটি ওয়ার্ডের ফলাফল দেওয়া হয়েছে, 21 নম্বর ওয়ার্ড। সেখানে মাসুম গনি তিনি বিজয়ী হয়েছেন। তো উত্তরের যে মেয়র পদের উপনির্বাচনের ফলাফল, সেটি হয়তো রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছেন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে হয়তো সেই ফলাফলটি আনুষ্ঠানিকভাবে আমরা চূড়ান্তভাবে আপনাদেরকে জানাতে পারবো। তনুজা। সায়েম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের ফলাফলের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। নির্বাচিত হলে সবাইকে নিয়ে সুন্দর ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। রাতে রাজধানীর উত্তরায় নিজ নির্বাচনী ক্যাম্পে সাংবাদিকদের সাথে আলাপকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোট দেয়ায় ভোটারদের ধন্যবাদ জানান তিনি। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে বিএনপি আসলে ভোটার উপস্থিতি বাড়ার পাশাপাশি জমজমাট ভোট হতো বলেও মন্তব্য করেন আতিকুল ইসলাম। ঢাকাবাসী যেভাবে ভোট দিয়েছেন আমাদের মার্কা নৌকাকে, মাননীয় প্রধানমন্ত্রীর মার্কা নৌকা, এবং এই নৌকা কিন্তু উন্নয়নের মার্কা। রাজধানী ঢাকাকে কিন্তু আমাদেরও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিবন্ধীদের ফুটপাত, এই ফুটপাতকে আমাদেরকে মুক্ত করতে হবে সকলেই মিলে। এখানে আমি বা আপনি মুক্ত করতে পারবো না, আমাদের মুক্ত করতে হবে। এবং আমি বিশ্বাস করি আমরা যদি চাই তাহলে কিন্তু করা সম্ভব। কোঅর্ডিনেশন যদি করতে পারা যায়, অবশ্যই এটা করা যাবে ইনশাল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার কথা জানান জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। দিনভর নির্বাচনী কেন্দ্র পরিদর্শনের পর জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শাফিন আহমেদ। মানুষের আগ্রহ ভোটের দিকে, নির্বাচনের দিকে, এই নির্বাচনের মাধ্যমেই আমার ধারণা যে রেজাল্ট যাই হোক, ভোটারদের আগ্রহ আমার সম্ভবত আমার অংশগ্রহণের কারণেই ভোটারদের আগ্রহ অনেকখানি ফিরে এসছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও ভোটার উপস্থিতি ছিল কম। তবে নতুন যোগ হওয়া 18টি ওয়ার্ডে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার দেখা গেছে। দেখুন মাহবুব কবির চপলের রিপোর্ট। ফাগুনের আকাশে ভোর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি, যার প্রভাব পড়ে ভোটার উপস্থিতিতে। ঢাকা উত্তর সিটির পুরাতন 36টি ওয়ার্ডে সকাল 10টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম ছিল। পাশেই ভোট কেন্দ্র থাকলেও কেন ভোট দিতে যাননি সে কথা জানান অনেক ভোটার। ভোট তো এখন আমি দিলে তো ভোটার হয়ে গেছে, আর উনি তো এখন তার তো কোনো বিরোধী পার্টি নাই। যাওয়ার মতে বলবে যে ভোট যাও হয়ে গেছে ভোট, এই ভোট তো কখনো আমরা মেনে নিতে পারি না। তবে বেলা বাড়ার সাথে অনেক ভোটার কেন্দ্রে আসতে থাকেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দেন। পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। প্রথম ভোট দিয়েছি, খুবই আনন্দ যে নিজের ভোটটা দিতে পেরেছি। সব দল অংশগ্রহণ করলে এই নির্বাচনটি আরও অনেক উৎসবমুখর হতো। কোনো ভোট কেন্দ্রের বাইরে লম্বা লাইন দেখা যায়, তবে তাদের অধিকাংশই জানান যে তারা ভোটার নন। কোন সালে ভোটার হয়েছেন? 2021 সালে। সকাল 9টার দিকে উত্তরা 4 নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আর সোয়া 12টার দিকে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। তবে বেশিরভাগ কেন্দ্রেই আতিকুল ইসলাম ছাড়া অন্য মেয়র প্রার্থীদের এজেন্ট ছিল না। যদি অংশগ্রহণ নির্বাচন হতো, যদি আরেকটি দল যদি থাকতো, অবশ্যই এই নির্বাচনে আরও অংশগ্রহণমূলক হতো, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় যে ভোটাররা অনেকটা এসবের থেকে, নির্বাচনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে অনেকটা উৎসব মুখর পরিবেশ ছিল ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলোতে। মেয়রের সাথে কাউন্সিলর নির্বাচিত করতে সকাল থেকেই কেন্দ্রে আসেন ভোটাররা। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনে যুক্ত হয়ে প্রথমবার ভোট দিতে পেরে খুশি এলাকাবাসী। আমি আমার পছন্দ মতন প্রার্থীকেই ভোট দিছি, কোনো সমস্যা হয় নাই। স্থানীয় গাঁজা, মদ, ইয়াবা যাতে নির্মূল করতে পারে সেইটা আমি কাম্য করি। বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষেও দেখা যায় যে ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পড়েছে। তার তুলনায় অনেক কম ভোট পড়ে পুরাতন 36টি ওয়ার্ডে। ঢাকা উত্তর সিটিকে বদলে দেওয়ার অঙ্গীকার করে মেয়র নির্বাচনে অংশ নিয়েছেন প্রার্থীরা। তবে তাদের হাতে সময় থাকবে মাত্র 14 মাস। এই অল্প মেয়াদে তারা কতটা সফল হতে পারবেন তা সময় বলে দেবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত 18টি ওয়ার্ডে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচনে ভোট দিয়েছেন নাগরিকরা। রাজধানীর শ্যামপুর, দনিয়া, মাতোয়াইল, সারুলিয়া, ড্যামরা, মান্ডা সহ বিভিন্ন ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। শহরের মধ্যে যেন এক টুকরো গ্রাম সোনার টেংরা। সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ডের এটি একটি। প্রথমবারের মতো সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে। আগে ইউনিয়ন পরিষদে ভোট দিয়েছিলাম, এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে নতুন সিটি কর্পোরেশন ওয়ার্ড হয়েছে। আমাদের ঢাকার খুব কাছে, কিন্তু তারপর আমরা বেশ অবহেলিত ছিলাম। সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে আমরা সবকিছু পাবো, আমাদের অধিকার, ন্যায্য অধিকারগুলো ফিরে পাবো। নতুন করে সিটি কর্পোরেশনের আওতায় আসায় শ্যামপুর, ধনিয়া, মাতোয়াইল, সারুলিয়া, ড্যামরায় নবীন ভোটারদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রথমবারের মতো ভোট দিয়ে খুশি তারা। মতো সিটি কর্পোরেশনের ভোট আওতাভুক্ত হয়েছে, আমি এবার প্রথমবার ভোট দিয়েছি, আমার খুব ভালো লাগছে। রাস্তাঘাট, তারপর আপনার স্কুল কলেজ, সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমার সবচেয়ে ফ্যাসিলিটি আমরা পাবো। আগে আমাদের এইগুলো ফ্যাসিলিটি থেকে আমরা প্রচুর পরিমাণে বঞ্চিত ছিলাম। সিটি নির্বাচনের প্রথম দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও পরে পরিস্থিতি বদলে যায়। বিজয়ী হলে কাউন্সিলররা স্থানীয়দের সমস্যা অগ্রাধিকার দিয়ে সমাধান করবেন, এমন প্রত্যাশাও ভোটারদের। যার যার মতো করে আপনার প্রতিশ্রুতি দেয়, কিন্তু পাশ করার পরে সেগুলি সম্ভবত মনে রাখে না। খুব সুন্দর, একেবারে খুব আরামের সাথে ভোট দিয়েছি, কোনো সমস্যা নেই। এবারের নির্বাচনে দক্ষিণ সিটিতে ভোটার ছিলেন প্রায় 5 লাখ। দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় সম্প্রসারিত ওয়ার্ডে ভোট দিয়েছেন নাগরিকরা। তারা আশা করছেন তাদের ভোটে নির্বাচিত কাউন্সিলররা এলাকার উন্নয়নে অবদান রাখবেন। শারফুল আলম, এটিএন বাংলা, ড্যামরা, ঢাকা। একতরফা নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি বিএনপির। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি করেন। তিনি বলেন, 30 ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে আরেকটি তামাশার নির্বাচন করল ক্ষমতাসীনরা।
জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনেও আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট ডাকাতি সম্পন্ন হয়েছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সুষ্ঠু নির্বাচন হবে, সেখানেই তো প্রতিযোগিতার ব্যাপার। নির্বাচন তো আমাদের দেশে একটা উৎসব, সেই উৎসবের কি লেশমাত্র আছে কোথাও? এখানে বিরাজ করছে কবরের নীরবতা, কারণ গণতন্ত্রের উত্তাপ, গণতন্ত্রের প্রতিযোগিতাকে হত্যা করেছে এই সরকার। এখন একটা নির্বাচন দেখাতে হয়, অর্থাৎ স্বৈর চেহারায় আপনার প্লাস্টিক সার্জারি করে একটা গণতন্ত্রের চেহারা দেখাতে চাচ্ছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বিরোধী দল না থাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণ কাজ পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে দলটির প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিরোধী দল না থাকার কারণে যে একেবারেই ভোটার শূন্য যে একটা অবস্থার দেখেছি আমরা, সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন, সেই অবস্থা অন্তত হবে না। ভোটাররা আসছে, ভোট কেন্দ্রে লাইনে আছে। আশা করি অতটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে। সকল পরিবেশ বজায় থাকার পরও একটি রাজনৈতিক দল গণতন্ত্রের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি। দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নির্বাচনে 50% ভোটার ভোট দিয়েছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ভোট গ্রহণের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে এবং জনগণ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শতকরা 50% মতো ভোট পড়েছে। ঢাকা সিটি কর্পোরেশন এলাকা সহ সারা দেশেই যেভাবে উন্নয়ন কার্যক্রম চলছে, দেশের এই অগ্রগতি উন্নয়নের সঙ্গেই মানুষ থাকতে চান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও নতুন 36টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। ভোটের পরিবেশ ঠিক রাখাই নির্বাচন কমিশনের দায়িত্ব বলেও জানান তিনি। রাজধানীর উত্তরায় একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন। এদিকে প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ না নেয়ায় এটি অংশগ্রহণমূলক হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। দেখুন আপেল মাহমুদের রিপোর্ট। বৈরী আবহাওয়া আর কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শুরু হয় ঢাকা উত্তরের মেয়র পদ ও 2 সিটির নতুন 36টি ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন। উত্তরার আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল 10:30টায় ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। ভোট প্রদান শেষে গণমাধ্যমকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কমের জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন সিইসি। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, সে কারণে ভোটারদের মধ্যে এটা ওই রকম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে না, সে কারণে হতে পারে। এটা যারা আসেনি কেন তাদের বিষয়, আমাদের বিষয় না। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দিই, ভোটার তো বাইরে বেরিয়ে গিয়ে আমরা আনতে পারবো না। সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। এদিকে নির্বাচন কমিশনে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন কমিশনার মাহবুব তালুকদার। এ নির্বাচনকে অপূর্ণাঙ্গ নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অংশগ্রহণমূলক হয়নি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। আমি মগবাজারস্থ ইস্পাহানি স্কুল ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। সরকার দলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট সেখানে ছিলেন না। এ সময় রাজনৈতিক অবস্থা যেমনই হোক না কেন নির্বাচন ব্যবস্থা যেন প্রভাবিত না হয় তেমনটাই প্রত্যাশা করেন কমিশনার মাহবুব তালুকদার। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ভোটের দিন ছুটির মেজাজেই কাটালেন নগরবাসী। উত্তরের সব এলাকা আর দক্ষিণের কিছু অংশে নির্বাচন হলেও নগর জুড়েই ছিল সরকারি ছুটি। বিধিনিষেধ থাকায় রাস্তায় নামেনি যানবাহন।
তারপরও ভোটের আমেজে মাতেননি বেশিরভাগ মানুষ, বরং মেঘলা আবহাওয়ায় অলস আড্ডায় দিন কাটাতেই পছন্দ করেছেন তারা। দেখুন ফজলে রাব্বির রিপোর্ট। বৃহস্পতিবার যারা পথে নেমেছেন তাদের কাছে খানিক অচেনা ছিল রাজধানী ঢাকা। একদিকে আকাশের গুড়ি বৃষ্টি, অন্যদিকে ফাঁকা রাস্তা পেয়ে কিছু যান রিকশার স্বাধীন ছোটাছুটি। টেলিভিশন, ক্যামেরা, দৈনন্দিন জীবনের চাওয়া পাওয়া কিংবা নাগরিক জীবন, কোনো কিছুর প্রতি যারা আগ্রহ নেই এমন মানুষেরাও এদিন দৃশ্যমান ছিল রাজপথে। রাস্তা, পাড়ার মোড় আর চায়ের দোকানের আড্ডায় থাকলেও সদ্য ভোটার হওয়া তরুণ যুবকদের ভোট কেন্দ্রে যেতে আগ্রহী দেখা যায়নি। এমন দৃশ্য ছিল রাজধানীর বিভিন্ন মহল্লাতেই। আব্বা গেছে ভোট দিতে, বাট আসলে যাওয়া হয় নাই ভোট দিতে। ভোট দিয়ে লাভ কি? ভোট দিলেও যা, না দিলেও তো সেটাই। আজকে আমি কোথাও বের হইনি, শুধুমাত্র একটু টুকটাক কেনাকাটির জন্য বের হয়েছি। আমার কাছে কোনো চেঞ্জ নাই, না একটু মানুষ কম, ভালো লাগতেছে আর কি। তবে ভোটের দিন ভোট কেন্দ্রে না গেলেও নগরীর স্বাচ্ছন্দ্য, শান্তি, নিরাপত্তা চাইছেন এই নাগরিকরাই। পরিবর্তন তো অবশ্যই জরুরি। পরিবর্তন হলে নিশ্চয় ভালো ভালো কাজ হবে সামনের দিকে। সাধারণ ছুটি থাকলেও চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আর সংবাদকর্মীরা কাজেই ছিলেন সারাদিন নাগরিক সেবায়। যে নির্বাচনে সাধারণ ছুটি, যেখানে সবাই ছুটি কাটাচ্ছে, আমরা কাজ করছি, তো আসলে পেশাগত দায়িত্বের জায়গায় খুব একটা খারাপ লাগে না। স্বাচ্ছন্দ্যের এমন সুন্দর রাজধানী দেখতে চান সবাই, প্রতিদিন, সবসময়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনে ইভিএম এর ব্যবহার, অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও মনোনয়নপত্র দাখিলের একদিন আগ পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রেখে সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও বিল 2019 সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। সংশোধিত আরপিও অনুযায়ী বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিলের সুযোগ রাখা হয়েছে। সংশোধনীতে ইভিএম এর অপব্যবহার করলে সর্বনিম্ন 3 বছর এবং সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। Representation of the People Order 1972 অধিকতর সংশোধন কল্পে আনিত বিল Representation of the People Amendment Bill 2019 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাশ করা হোক। মানবিক কারণে আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের সরকারের নির্দেশে সেনাবাহিনী নানা প্রকার সেবা দিচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। কক্সবাজারের রামু সেনানিবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি একথা জানান। এর আগে তিনি সেখানে পৌঁছলে 10 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুল্লাহ চৌধুরী তাকে স্বাগত জানান। পরে কুচকাওয়াজে সালাম গ্রহণ ও 5টি ইউনিটের পতাকা উত্তোলন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নবগঠিত ইউনিট সমূহের দায়িত্ব প্রতিটি সদস্য দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে এই ডিভিশনের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। নির্বাচন কমিশন নয়, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোট কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি ভালো ছিল বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি ভোট বর্জন করে গণতন্ত্রকে হত্যার চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, একটি বড় দল ভোটে না আসলে জনগণ কিছুটা উৎসাহ হারায়। সেটারই প্রভাব পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে। বিএনপিকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, ভোট থেকে নয়, বরং তারা জনগণ থেকে পালিয়ে বেড়াচ্ছে। নিম্ন আয়ের মানুষের কাছে সব ধরনের চিকিৎসা সেবা পৌঁছে দিতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে বাডেম হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এই রোগের বিস্তার রোধে সবাইকে আরও সচেতন হওয়ার তাগিদ দেন বক্তারা। এ সময় দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখায় 10 জন রোগীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। দোহাজারী থেকে কক্সবাজার রেল লাইন প্রকল্প বাস্তবায়িত হলে দেশি বিদেশি পর্যটকরা আরও আকৃষ্ট হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
কক্সবাজারে 2000 কক্সবাজার রামু ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় তিনি একথা জানান। তার মতে এতে দেশীয় অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। রেলওয়ের মহাপরিচালক কাজী রফিকুল আলম, কক্সবাজারের জেলা প্রশাসক আশরাফুল আফসার এ সময় উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলা পরিষদে উপনির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 317 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলার মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ পেয়েছেন 229 ভোট। নির্বাচনে মোট 5 জন প্রার্থী অংশ নেন। গত 9 জানুয়ারি আমানুল্লাহ বাচ্চুর ইন্তেকালে চেয়ারম্যান পদটি শূন্য হয়। অমর একুশে গ্রন্থমেলার সময়সীমা বাড়ানো হয়েছে 2 দিন। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে মেলার সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এর আগে বিকেলে মেলার মূল মঞ্চে সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ বলেন, বইমেলার জন্য স্থায়ী মাঠ প্রয়োজন, যেখানে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের সার্বিক ব্যবস্থা থাকবে। বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে বলেও জানান তিনি। এ সময় বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য কবি নির্মলেন্দু গুণকে কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার 2019 দেয়া হয়। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস BABর চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। আর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। রাজধানীর গুলশানে BAB কার্যালয় সংগঠনের নির্বাহী কমিটির সভায় তাদের নির্বাচিত করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। উত্তর কোরিয়ার সব নিষেধাজ্ঞার প্রত্যাহার চাওয়ায় ভিয়েতনামের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের দ্বিতীয় সম্মেলন। হ্যানয়ের সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প একথা জানান। তিনি বলেন, নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রত্যাহারের দাবি মানতে পারে না ওয়াশিংটন। ট্রাম্প আরও জানান, আলোচনায় তৃতীয় সম্মেলনের ব্যাপারে কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। এর আগে ধারণা করা হচ্ছিল আলোচনা শেষে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে বড় ধরনের অগ্রগতির ঘোষণা আসবে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল আলম উপস্থিত ছিলেন। রাজধানীর বলাকা সিনেমা হলে অন্ধকার জগৎ চলচ্চিত্রের দর্শক হিসেবে উপস্থিত ছিলেন নায়ক DA তাইব সহ ছবির অন্য কলাকুশলীরা। বদিউল আলম খোকন পরিচালিত অন্ধকার জগৎ সিনেমাটি গত 22 ফেব্রুয়ারি দেশের 53টি হলে একযোগে মুক্তি পেয়েছে। সাধারণ দর্শকদের প্রশংসা কুড়ানো এই চলচ্চিত্রের মিডিয়া পার্টনার ATN বাংলা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশি বিদেশি ব্যবসায়ীদের নিজেদের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করতে রেডিও রূপসী বাংলা USA আয়োজন করছে মেরিনা বে স্যান্ড সিঙ্গাপুরে গ্লোবাল বিজনেস সামিট। এ উপলক্ষে আগামী 2রা মার্চ রাজধানীতে প্রি বিজনেস সামিট অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব কথা জানান সামিট আয়োজকরা। রেডিও রূপসী বাংলা USA এর প্রেসিডেন্ট ও CEO নূর ইয়াহিয়া, প্রধান সম্পাদক রাহি ইয়াহিয়া এই সময় উপস্থিত ছিলেন। এবারে পাটেক্স খেলার খবর। হ্যামিল্টনের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের চেয়ে 148 রানে পিছিয়ে নিউজিল্যান্ড। হাতে আছে 10 উইকেট। জিত রাওয়ালের 50-তে দিন শেষের প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে 86 রান। এর আগে তামিম ইকবালের ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে 234 রানে অল আউট হয় বাংলাদেশ। আরও জানাচ্ছেন পরাগ আরমান। হ্যামিল্টন টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিতে পারল না বাংলাদেশ।
যদিও দুর্দান্ত এক সেঞ্চুরিতে তামিম ইকবাল সেই মঞ্চ তৈরি করে রেখেছিলেন, কিন্তু ব্যাটসম্যানদের আত্মহননে সবই ব্যর্থ। পরে 28 ওভার বল করেও কোনো উইকেট নেওয়া যায়নি। সেডন পার্কের সবুজ ঘাসে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তামিম সাদমানের ব্যাটে ভালো সূচনা বাংলাদেশের। জুটিতে 57 রান তুলে সাদমানের বিদায়। তারপরই ভেঙে পড়ে মাহমুদুল্লাহ রিয়াদের দল। মধ্যাহ্ন বিরতির পর নেল ওয়াগনারের বোলিং তোপে প্যাভিলিয়নে ফেরার মিছিলে নামে টাইগার ব্যাটসম্যানরা। শুধু তামিম ব্যতিক্রম, বাংলাদেশের ব্যাটিংয়ে কেবলই তামিম শো। নিজের ইনিংসটি লম্বা করার পথে তামিম দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে 500 বাউন্ডারি হাঁকানোর রেকর্ড গড়েন। 65 রানে প্রাণ পাওয়া তামিম কিউই বোলারদের তুলোধুনো করে 100 বলে তুলে নেন সেঞ্চুরি। ক্যারিয়ারে নবম সেঞ্চুরি করা তামিম 128 বলে 126 রান করে সাজঘরে ফেরেন। মাত্র 27 রানে শেষ 5 উইকেট হারালে চা বিরতির পরই 234 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কিউই পেসার নেল ওয়াগনার 47 রানে 5 উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামান। ব্যাটিংয়ে নেমে জিত রাভালের 50-তে দিন শেষে কিউইদের সংগ্রহ বিনা উইকেটে 86 রান। 5 বোলার ব্যবহার করেও কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। জিত রাভাল 51 ও টম লেদাম 35 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করবেন। পরাগ আরমান, এটিএন বাংলা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।